Hi students, welcome back to my channel WB Easy Learning Lab and another English teaching video. এখন আমি ক্লাস 8 লেসন 5 প্রিন্সেস সেপ্টেম্বর গল্পটির 8 থেকে 10B পর্যন্ত সমস্ত অ্যাক্টিভিটিগুলি তোমাদের জন্য সলভ করব। আমি এই টেক্সটটির 1 থেকে 7 পর্যন্ত অ্যাক্টিভিটিগুলি সলভ করে ভিডিও আপলোড করে দিয়েছি। ভিডিওটি এই ভিডিওর ওপর আই বটন ক্লিক করে অথবা এই ভিডিও ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। আমি ক্লাস 8 প্রথম দিককার সমস্ত লেসনগুলির ব্যাখ্যাসহ বাংলা অনুবাদ করে এবং অ্যাক্টিভিটি সলভ করে ভিডিও আপলোড করে দিয়েছি। তোমরা প্লেলিস্ট আই বটন ও ডেসক্রিপশান বক্স ফলো করলে পেয়ে যাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তোমাদের জানাই অনেক শুভেচ্ছা। যারা চ্যানেলে নতুন তাদের বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, এতে অন্যান্য ভিডিওগুলির নোটিফিকেশান তোমরা সহজেই পেয়ে যাবে। তাহলে শুরু করছি, তোমরা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা লক্ষ্য করো, আমার বিশ্বাস তোমরা বুঝতে পারবে। অ্যাক্টিভিটি 8 ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, ফলোয়িং মানে নিচের সেন্টেন্সেস বাক্যগুলিতে আন্ডারলাইন, নিচে দাগ দাও দ্য গ্রুপস গুচ্ছগুলি অফ ওয়ার্ডস, শব্দগুচ্ছগুলির তলায় দাগ দাও। দ্যাট ডু নট হ্যাভ, দ্যাট মানে যেগুলির অর্থাৎ যে শব্দগুচ্ছগুলির নেই এ সাবজেক্ট, কর্তা উদ্দেশ্য, কর্তা বা উদ্দেশ্য, অর প্রেডিকেট বিধেয় অ্যান্ড ডু নট হ্যাভ এ ফিনিট ভার্ব, এবং নেই সমাপিকা ক্রিয়া অ্যান্ড ডু নট মেক কমপ্লিট সেন্স, এবং তৈরি করতে পারে না একটা সম্পূর্ণ ধারণা, পুরোপুরি ধারণা তৈরি করতে পারে না। 1. হামটি ডামটি স্যাট অন এ ওয়াল, হামটি ডামটি বসেছিল, স্যাট এটা ভার্ব, অন এ ওয়াল একটা দেয়ালের উপর বসেছিল। এখানে দেখো অন এ ওয়াল তিনটে শব্দ দিয়ে তৈরি একটা শব্দগুচ্ছ, এইটা একটা ফ্রেজ, এর তলায় আমি দাগ দিয়ে দিয়েছি। এই অন এ ওয়াল এই তিনটে শব্দের মধ্যে দেখো কোনো সাবজেক্ট নেই, প্রেডিকেট নেই, আর কোনো ফিনিট ভার্ব নেই। নাম্বার 2, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য ওঠে ইন দ্য ইস্ট পূর্ব দিকে। এখানে দেখো ইন দ্য ইস্টের তলায় দাগ দিয়েছি, এটা একটা ফ্রেজ, তিনটে শব্দ দিয়ে তৈরি, এর মধ্যে সাবজেক্ট প্রেডিকেট বা ফিনিট ভার্ব নেই। নাম্বার 3, দ্য ফার্মার লিভড, চাষি বাস করেছিল ইন এ হাউস একটা বাড়িতে, মেড অফ স্ট্র খড় দিয়ে তৈরি, মেড অফ স্ট্র তিনটে শব্দ দিয়ে তৈরি একটা ফ্রেজ, এর মধ্যেও সাবজেক্ট প্রেডিকেট বা ফিনিট ভার্ব নেই। আর এই তিনটে যে ফ্রেজ আছে এরা কিন্তু সম্পূর্ণ ধারণা দেয় না, কারণ অন এ ওয়াল মানে দেয়ালের উপরে, শুধু যদি দেয়ালের উপরে বলা হয় কোনো ধারণা দিতে পারবে? তোমরা বুঝতেই পারছো কোনো সম্পূর্ণ ধারণা আসছে না। ইন দ্য ইস্ট শুধু যদি কেউ বলে পূর্ব দিকে, তাহলে কি কোনো মানে হবে? নিশ্চয়ই হবে না। খড় দিয়ে তৈরি এইটুকু শুধু যদি বলা হয় তাহলেও দেখো কোনো সম্পূর্ণ মানে হচ্ছে না, তাই এদের সম্পূর্ণ মানে নেই। দ্য গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ইউ হ্যাভ আন্ডারলাইন্ড, শব্দগুলির গুচ্ছগুলি দ্যাট ইউ হ্যাভ আন্ডারলাইন্ড যেগুলোকে তোমরা বা তুমি আন্ডারলাইন করেছো। ডু নট হ্যাভ এ সাবজেক্ট, তাদের নেই সাবজেক্ট প্রেডিকেট বিধেয় উদ্দেশ্য বিধেয় নেই। দে ডু নট হ্যাভ এ ফিনিট ভার্ব, তাদের নেই সমাপিকা ক্রিয়া, অ্যান্ড ইজ ইনকমপ্লিট ইন সেন্স, এবং তারা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, তাদের সেন্সের দিক দিয়ে অর্থের দিক দিয়ে এগুলো অসম্পূর্ণ। সাচ গ্রুপ অফ ওয়ার্ডস, এই ধরনের গ্রুপ অফ ওয়ার্ডস শব্দগুলোর গুচ্ছকে ইজ কল্ড বলা হয় এ ফ্রেজ, বলা হয়। এবার দেখো ফ্রেজ সম্পর্কে আমি এখানে নোটে লিখে দিয়েছি যাতে তোমাদের ফ্রেজ বুঝতে খুবই সুবিধা হয়। ফ্রেজ মানে শব্দগুচ্ছ, ফ্রেজ হলো শব্দগুচ্ছ বা কয়েকটি শব্দ দিয়ে তৈরি, এদের কোনো সাবজেক্ট প্রেডিকেট বা ফিনিট ভার্ব থাকে না, এদের মধ্যে কিন্তু কোনো ফিনিট ভার্ব থাকে না, সমাপিকা ক্রিয়া থাকে না, এরা সেন্টেন্স নয়, ভার্ব থাকে না তাই সেন্টেন্স নয়, সেন্টেন্সের অংশ মাত্র, এরা সেন্টেন্সের অংশ। ফ্রেজ 3 প্রকারের, যেমন নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ আর অ্যাডভার্ব ফ্রেজ, এই 3 রকমের ফ্রেজ আছে। এবার দেখো নাউন ফ্রেজ, যে ফ্রেজ নাউনের মতো কাজ করে
তাকে নাউন ফ্রেজ বলে। এবার অ্যাডজেক্টিভ ফ্রেজ, যে ফ্রেজ অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলে। অর্থাৎ অ্যাডজেক্টিভের মতো কাজ করে মানেটা কি, নাউন প্রোনাউনের দোষগুণ প্রকাশ করে এই ফ্রেজগুলো। আর অ্যাডভার্ব ফ্রেজ, যে ফ্রেজ অ্যাডভার্বের মতো কাজ করে তাকে অ্যাডভার্ব ফ্রেজ বলে। অ্যাডভার্বের মতো কাজ করার অর্থ কি, ভার্বের সম্পর্কে এই ফ্রেজগুলো বলে। এবারে চলে আসি সাবজেক্ট। একটি বাক্যে ক্রিয়ার কাজ যে সম্পন্ন করে, ক্রিয়ার কাজ যে সম্পন্ন করে বা যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বা কর্তা বলে। তাহলে ক্রিয়ার কাজ যে সম্পন্ন করা, যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, যেমন ধরো রাজ ইজ প্লেয়িং ক্রিকেট। তাহলে লক্ষ্য করো, দেখো ইজ প্লেয়িং ক্রিকেট, ক্রিকেট কে খেলছে, রাজ। তাহলে রাজ, যে এই সেন্টেন্সটিতে রাজ হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট, আর সে সাবজেক্ট সম্পর্কে যে কথাগুলো বলা হয়েছে ইজ প্লেয়িং ক্রিকেট, এই পার্টটা কিন্তু প্রেডিকেট। আর ইজ প্লেয়িং, এই যে ইজ প্লেয়িং, এই দুটো ফিনিট ভার্ব, সমাপিকা ক্রিয়া। তাহলে সাবজেক্ট কি বুঝতে পেরেছো? প্রেডিকেট, বাক্যের উদ্দেশ্য বা কর্তা ব্যতীত বাকি অংশটি হলো বিধেয়, এই অংশে ভার্ব থাকে। ওই যে তোমাদের এক্ষুনি উদাহরণটা বললাম, রাজ ইজ প্লেয়িং ক্রিকেট, তাহলে রাজ সাবজেক্ট হলো, ইজ প্লেয়িং ক্রিকেট, এই অংশটা ইজ প্লেয়িং ক্রিকেট এটা কিন্তু প্রেডিকেট, এর মধ্যে সমাপিকা ক্রিয়া ইজ প্লেয়িং মানে ভার্ব রয়েছে। ফিনিট ভার্ব, যে ক্রিয়াপদ একটি বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করে তাকে ফিনিট ভার্ব বলে, তাকে সমাপিকা ক্রিয়া বলে। ভার্ব একটা সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করতে সাহায্য করে। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না, এটা তোমাদের মনে রাখতে হবে। এবারে আমরা চলে আসি অ্যাক্টিভিটি 8B-তে। ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলিতে আন্ডারলাইন দ্য গ্রুপ অফ ওয়ার্ডস, শব্দের গুচ্ছগুলিকে আন্ডারলাইন করো, দ্যাট যে শব্দগুচ্ছগুলি ডু দ্য ওয়ার্ক করে, কাজ করে অফ অ্যান অ্যাডজেক্টিভের মতো কাজ করে। 1. হি ওয়াজ এ ম্যান, সে ছিল একটা মানুষ, ফুল অফ হোপ। এখানে দেখো ফুল অফ হোপ, এইটুকু, এই তিনটে শব্দ দিয়ে তৈরি, এটা একটা ফ্রেজ। এটা কি ফ্রেজ? অ্যাডজেক্টিভ ফ্রেজ। কেন? এই যে দেখো তার আগে ম্যান রয়েছে, মানুষটা সম্পর্কে বলেছে। মানুষটা কীরকম? মানুষটা আশায় পরিপূর্ণ, মানুষটার মধ্যে ভর্তি আশা রয়েছে, তাহলে ম্যান সম্পর্কে বলেছে। তাহলে নাউন বা প্রোনাউন সম্পর্কে যে ওয়ার্ড কিছু বলে তাকে অ্যাডজেক্টিভ বলে। এখানে দেখো এই ম্যান নাউনটির সম্পর্কে ফুল অফ হোপ এই সব ফ্রেজটা বলেছে, তাই এইটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। পরেরটা নাম্বার 2, এ নেকলেস অফ গ্রেট ভ্যালু ওয়াজ স্টোলেন। একটা হার, গলার হার, অফ গ্রেট ভ্যালু, খুব মূল্যবান, ওয়াজ স্টোলেন, চুরি করা হয়েছিল। তাহলে গলার হারটা দেখো নাউন, নেকলেসটা নাউন। এবার এই নাউনের সম্পর্কে এখানে বলা হয়েছে কীরকম, নেকলেসটা না অফ গ্রেট ভ্যালু, অনেক দামি, খুব দামি। তাহলে নাউনের সম্পর্কে এই ফ্রেজটা বলেছে, এই অফ গ্রেট ভ্যালু এই ফ্রেজটা, তাই এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। নাউনের সম্পর্কে যদি কোনো ফ্রেজ কিছু বলে তাহলে সেই ফ্রেজটিকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলা হয়, এটা তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে। নাম্বার 3, দিস ইজ এ টেবিল, এটা হলো একটি টেবিল, মেড অফ উড, তো তৈরি কাঠ দিয়ে তৈরি। টেবিলটা দেখো, টেবিলটাও নাউনের সম্পর্কে মেড অফ উড এই ফ্রেজটি এই টেবিল সম্পর্কে বলেছে। নাউনের সম্পর্কে যে কিছু বলে, নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা যে বলে সে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে দেখো টেবিলের সম্পর্কে মেড অফ উড, টেবিলটা কী দিয়ে তৈরি এটা এখানে বলা হয়েছে, তাহলে মেড অফ উড এই ফ্রেজটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে তোমরা বুঝতে পেরেছো, দ্য গ্রুপ অফ ওয়ার্ডস,
শব্দের গুচ্ছগুলি দ্যাট ইউ হ্যাভ আন্ডারলাইন্ড, যেগুলো তুমি বা তোমরা আন্ডারলাইন করেছো, তলায় দাগ দিয়েছো। ডু দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডজেক্টিভ, কাজ করছে অ্যাডজেক্টিভের মতো। নট কন্টেইন, এরা ধারণ করে না এ সাবজেক্ট। এই যে ওয়ার্ডগুলো আছে, এই যে ফ্রেজগুলো আছে, এর মধ্যে কোনো সাবজেক্ট নেই, অ্যান্ড এ প্রেডিকেট নেই, উদ্দেশ্য বা বিধেয় নেই, অ্যান্ড ডু নট কন্টেইন এ ফিনিট ভার্ব, এর মধ্যে কোনো সমাপিকা ক্রিয়াও নেই। তোমরা দেখতেই পাচ্ছ ফুল অফ হোপ, এর মধ্যে কোনো ভার্ব নেই, সাবজেক্ট নেই বা প্রেডিকেট নেই। অফ গ্রেট ভ্যালু, এর মধ্যেও সাবজেক্ট নেই, প্রেডিকেট নেই, ফিনিট ভার্ব নেই। মেড অফ ফুড, এর মধ্যেও সাবজেক্ট নেই, প্রেডিকেট নেই বা ফিনিট ভার্ব নেই। তাহলে সাচ গ্রুপ অফ ওয়ার্ডস, এই ধরনের শব্দের গুচ্ছগুলোকে আর কল্ড বলা হয় অ্যাডজেক্টিভ ফ্রেসেস, অ্যাডজেক্টিভ ফ্রেস বলা হয়। এবারে পরেরটা অ্যাক্টিভিটি 8C। এখানে দেখো, ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলিতে আন্ডারলাইন দ্য গ্রুপ অফ ওয়ার্ডস, আন্ডারলাইন করো শব্দগুলির গুচ্ছগুলির তলায় দাগ দাও। দ্যাট, যেগুলি ডু দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডভার্ব, যেগুলি অ্যাডভার্বের কাজ করে। 1. দ্য বার্ড স্টুড, পাখিটা দাঁড়িয়েছিল। ইন দ্য কর্নার অফ হিজ কেজ, কোণাতে, অফ হিজ কেজ, তার খাঁচার কোণাতে পাখিটা দাঁড়িয়েছিল। এখানে দেখো ইন দ্য কর্নার অফ হিজ কেজ, এখানে 6টা শব্দ রয়েছে, 6টা শব্দ দিয়ে একটা ফ্রেজ তৈরি হয়েছে। এটা কি? এটা একটা অ্যাডভার্ব ফ্রেজ। কেন? এটা স্টুড, দাঁড়িয়েছিল, কোথায় দাঁড়িয়েছিল সেটা বলে দিয়েছে। অর্থাৎ ভার্ব সম্পর্কে যে ফ্রেজ বলে দেয় সেইটি অ্যাডভার্ব ফ্রেজ হয়। নেক্সট, পরেরটা নাম্বার 2, হি স্পোক ইন এ কনফিডেন্ট ম্যানার, সে কথা বলেছিল ইন এ কনফিডেন্ট ম্যানার, একটা আত্মপ্রত্যয়ী বা আত্মবিশ্বাসী, আর ম্যানার মানে ভাবে, আত্মবিশ্বাসী ভাবে। তাহলে কথা বলেছিল কিভাবে? আত্মবিশ্বাসী ভাবে। তাহলে স্পোক, কথা বলেছিল, এটি ভার্ব, ভার্বের সম্পর্কে এই ফ্রেজটা বলে দিয়েছে। এখানে এই ফ্রেজের মধ্যে 4টে শব্দ আছে, এইটা কিন্তু অ্যাডভার্ব ফ্রেজ। নাম্বার 3, ইট ইজ রেইনিং অ্যাট দিস মুমেন্ট, বৃষ্টি হচ্ছে। কখন বৃষ্টি হচ্ছে? অ্যাট দিস মুমেন্ট, এই মুহূর্তে। তাহলে বৃষ্টি হওয়ার সময় বলে দিয়েছে, অর্থাৎ এখানে ভার্ব সম্পর্কে বলা হয়েছে এই ফ্রেজে, তাহলে এটা অ্যাডভার্ব ফ্রেজ। আর এই যে 3টে ফ্রেজ এখানে তোমরা দেখছো, আমি আন্ডারলাইন করে দিয়েছি। এই 3টে ফ্রেজের মধ্যে কিন্তু সাবজেক্ট নেই, প্রেডিকেট নেই এবং ফিনিট ভার্ব নেই। দি গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ইউ হ্যাভ আন্ডারলাইন্ড, শব্দের গুচ্ছগুলি যেগুলিকে তুমি বা তোমরা আন্ডারলাইন করেছো। ডু দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডভার্ব, এরা অ্যাডভার্বের মতো কাজ করছে, অর্থাৎ ভার্বের সম্পর্কে কিছু বলছে। ডু নট হ্যাভ এ সাবজেক্ট, এদের সাবজেক্ট নেই, অ্যান্ড এ প্রেডিকেট, এবং এদের উদ্দেশ্যও নেই, বিধেয় নেই, প্রেডিকেট নেই, অ্যান্ড ডু নট কন্টেইন, এবং ধারণ করে না এ ফিনিট ভার্ব, একটা সমাপিকা ক্রিয়া এদের মধ্যে নেই। সাচ গ্রুপ অফ ওয়ার্ডস, এই ধরনের শব্দের গুচ্ছগুলোকে আর কল্ড বলা হয় অ্যাডভার্ব ফ্রেজ। এই ধরনের গুচ্ছগুলিকে অ্যাডভার্ব ফ্রেজ বলে। তাহলে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। পরেরটা আমরা আসি পরের অ্যাক্টিভিটিতে। এখানে দেখো অ্যাক্টিভিটি 8D, ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলিতে আন্ডারলাইন দ্য গ্রুপ অফ ওয়ার্ডস, তলায় দাগ দাও শব্দগুলির গুচ্ছের তলায়। দ্যাট, যেগুলি ডু দ্য ওয়ার্ক অফ এ নাউন, যে শব্দগুচ্ছগুলি নাউনের কাজ করে। 1. ট্রাভেলিং বাই ট্রেন, ট্রাভেলিং মানে ভ্রমণ, বাই ট্রেন, ট্রেনে ভ্রমণ। গিভস, দেয়, এটা গিভসটা হচ্ছে ভার্ব। গিভস মি, আমাকে দেয়, গ্রেট প্লেজার, অনেক আনন্দ। তাহলে এখানে দেখো গিভস আছে, আর গিভসের সাবজেক্টের জায়গায় এটা বসেছে, সাবজেক্টের জায়গায় বসেছে, অতএব এটা নাউন ফ্রেজ। এটা নাউন ফ্রেজ, কারণ গিভস ভার্বের সাবজেক্টের জায়গায় বসে।
সাবজেক্টের জায়গায় তোমরা জানো ভার্বের সাবজেক্টের জায়গায় নাউন বসে, অবজেক্টের জায়গায়ও নাউন বসে। তাহলে ভার্বের সাবজেক্টের জায়গায় এই ফ্রেজটা বসেছে, তাই এইটি একটি নাউন ফ্রেজ। নাম্বার 2, দ্য চাইল্ড রিফিউজড, শিশুটি প্রত্যাখ্যান করেছিল। এবার দেখো কি প্রত্যাখ্যান করেছিল? টু আনসার মাই কোশ্চেন, আমার প্রশ্নের উত্তর দিতে। তাহলে এটা দেখো রিফিউজড, এখানে ভার্ব, এই রিফিউজড ভার্বটি সাবজেক্ট দ্য চাইল্ড, অবজেক্ট দেখো অবজেক্টের জায়গায় টু আনসার মাই কোশ্চেন, তাহলে এই অবজেক্টের জায়গায় এই ফ্রেজটি বসেছে, তাহলে এটা একটা নাউন ফ্রেজ। পরেরটায় চলে আসি নাম্বার 3, হি ওয়ান্টেড, সে চেয়েছিল, ওয়ান্টেডটা ভার্ব আর হিটা সাবজেক্ট। ওয়ান্টেড চেয়েছিল, কি চেয়েছিল? কি দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই? তাহলে অবজেক্টের জায়গায় দেখো টু গো হোম, বাড়ি যেতে চেয়েছিল। তাহলে টু গো হোম এটা একটা ফ্রেজ, কারণ এখানে 3টে শব্দ আছে, এটা শব্দ গুচ্ছ ফ্রেজ, তাহলে এটা নাউন ফ্রেজ, কারণ ওয়ান্টেড ভার্বের অবজেক্টের জায়গায় বসেছে। দ্য গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ইউ হ্যাভ আন্ডারলাইনড, শব্দগুলির গুচ্ছগুলি যেগুলি তুমি বা তোমরা আন্ডারলাইন করেছো, তলায় দাগ দিয়েছো। ডু দ্য ওয়ার্ক অফ এ নাউন, করে ওয়ার্ক অফ এ নাউন, নাউনের কাজ। ডু নট হ্যাভ, এদের নেই এ সাবজেক্ট, একটা উদ্দেশ্য বা কর্তা নেই, অ্যান্ড এ প্রেডিকেট, এবং বিধেয় নেই, অ্যান্ড ডু নট হ্যাভ এ ফিনিট ভার্ব, এবং এদের নেই সমাপিকা ক্রিয়া। সাচ গ্রুপ অফ ওয়ার্ডস, এই ধরনের শব্দের গুচ্ছকে আর কল্ড বলা হয় নাউন ফ্রেজ, বলা হয় নাউন ফ্রেজ বলা হয়। এবার অ্যাক্টিভিটি 8E, ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলিতে আন্ডারলাইন করো অ্যান্ড আইডেন্টিফাই, চিহ্নিত করো দ্য ফ্রেজেস। এখানে কিন্তু তোমাদের আন্ডারলাইন করতেও বলেছে ফ্রেজটাকে, এবং ফ্রেজটা কি ফ্রেজ তোমরা যে এতক্ষণ শিখলে, এবার তোমাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে যে এটা কি ফ্রেজ তোমরা বলো। এবার তোমাদের এখন সেটা বলতে হবে। 1, দেখো তোমরা নিজেরা পারো কি না। দ্য উইন্ড ব্লিউ, হাওয়া প্রবাহিত হয়েছিল। উইথ গ্রেট স্পিড, খুব জোরে প্রবাহিত হয়েছিল। কিভাবে? খুব জোরে। এখানে দেখো ব্লিউটা ভার্ব আর উইন্ড হাওয়া, এটা হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট। তাহলে প্রবাহিত হয়েছিল কিভাবে? খুব জোরে, তাহলে ভার্বের সম্পর্কে বলা হয়েছে। হাওয়া প্রবাহিত হয়েছিল কিভাবে? খুব জোরে, তাহলে ভার্বের সম্পর্কে, তাহলে ভার্বের সম্পর্কে এই ফ্রেজটি বলেছে, তাই এইটি অ্যাডভার্ব ফ্রেজ। বুঝতে পেরেছো? পরেরটা নাম্বার 2, দ্য কিং ওর এ ক্রাউন, রাজা পরিধান করেছিল একটি ক্রাউন, একটা মুকুট। মেড অফ ডায়মন্ড, তৈরি ডায়মন্ড দিয়ে, হিরে দিয়ে তৈরি। তাহলে এখানে দেখো ক্রাউনটা কি? ক্রাউনটা হচ্ছে নাউন, আর নাউনের সম্পর্কে এখানে এই ফ্রেজটা বলেছে মেড অফ ডায়মন্ড, নাউনের সম্পর্কে বাড়তি করে কিছু বলেছে, তাই এটা নাউনের সম্পর্কে যেহেতু বলেছে, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আগেরটা ভার্বের সম্পর্কে বলেছিল, তাই অ্যাডভার্ব ফ্রেজ, আর এটা নাউনের সম্পর্কে, ক্রাউন এই নাউনটার সম্পর্কে বাড়তি করে এই ফ্রেজটা বলেছে, তাই এই ফ্রেজটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। নাম্বার 3, দ্য লিটল গার্ল, ছোট্ট মেয়েটি, ডিড নট নো, জানতো না, হোয়াট টু ডু, কী করতে হবে। তাহলে দেখো ডিড নো এটা ভার্ব আছে, আর এখানে সাবজেক্ট রয়েছে দ্য লিটল গার্ল। তাহলে জানতো না, কি জানতো না? হোয়াট টু ডু, কী করতে হবে। তাহলে দেখো ডিড নো এর অবজেক্টের জায়গায় বসেছে। কি জানতো না? কি করতে হবে তা জানতো না, অবজেক্টের জায়গায় নাউন বসে। সেই দিক থেকে চিন্তা করলে, সেই দিক থেকে ভাবলে দেখা যাচ্ছে এটা নাউন ফ্রেজ। হোয়াট টু ডু। নাম্বার 4, শি ইজ এ লেডি, সে হয় একটা মহিলা। অফ গ্রেট পেশেন্স, যার মধ্যে আছে খুব ধৈর্য। তাহলে লেডি এটা হচ্ছে নাউন, লেডিটা মহিলা, লেডির কথাটির অর্থ মহিলা, এটি একটি নাউন সম্পর্কে এই ফ্রেজটা বলেছে। লেডিটা কীরকম না, এই মহিলার মধ্যে অনেক ধৈর্য আছে, তাহলে এটা নাউনের সম্পর্কে যেহেতু এই ফ্রেজটি বাড়তি করে কিছু বলেছে, এটি
একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবারে আমরা পরের অ্যাক্টিভিটিতে আসছি। অ্যাক্টিভিটি 8F, ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলিতে আন্ডারলাইন গ্রুপস অফ ওয়ার্ডস, শব্দগুচ্ছগুলির তলায় দাগ দাও, দ্যাট যেগুলি হ্যাভ এ সাবজেক্ট, যেগুলোর আছে সাবজেক্ট আছে, অ্যান্ড এ প্রেডিকেট, বিধেয় আছে, অ্যান্ড ফর্ম এবং গঠন করে পার্টস অফ মেইন সেন্টেন্সেস। এগুলো প্রধান বাক্যের একটা পার্ট গঠন করে, অংশ গঠন করে, অ্যান্ড হ্যাভ ফিনিট ভার্ব, এবং এদের সমাপিকা ক্রিয়া আছে। এবার দেখো এখানে দেখা যাচ্ছে যে বাক্যগুলোর শব্দগুচ্ছগুলোর কথা বলা হয়েছে। এখানে তাদের সাবজেক্টও আছে, প্রেডিকেটও আছে, আবার ফিনিট ভার্বও আছে। 1, হি ওয়াজ সারপ্রাইজড, সে হয়েছিল অবাক, সে অবাক হয়েছিল, এটা হচ্ছে মেন, এটা কিন্তু ক্লজ, এখানে ক্লজ সম্পর্কে আলোচনা করা হয়েছে। সে হয়েছিল সারপ্রাইজড, অবাক, হোয়েন শি ক্যারিড হিম টু দ্য কেজ, যখন সে তাকে বহন করে খাঁচায় নিয়ে গেল। তাহলে এখানে দেখো হি ওয়াজ সারপ্রাইজ, সে অবাক হয়ে গিয়েছিল, এটা হচ্ছে মেইন সেন্টেন্স। আর এটা হোয়েন শি ক্যারিড হিম টু দ্য কেজ, এটা হচ্ছে মেইন সেন্টেন্সের একটা পার্ট। কিন্তু এখানে দেখো ক্যারিড, বহন করেছিল, এটা ভার্ব, এখানে ফিনিট ভার্ব আছে, সি সাবজেক্ট আছে, আবার হিম দেখো এখানে অবজেক্টও রয়েছে। তাহলে এখানে সাবজেক্টও রয়েছে, প্রেডিকেটও রয়েছে এবং ফিনিট ভার্বও আছে। তাহলে এটা একটা সেন্টেন্স, কিন্তু এই সেন্টেন্সটা হি ওয়াজ সারপ্রাইজড এই সেন্টেন্সেরই একটা অংশ। পরেরটা নাম্বার 2, হি ড্রিউ এ পিকচার, সে এঁকেছিল একটি ছবি, সে একটা ছবি এঁকেছিল। এবার দেখো হুইচ ওয়াজ ভেরি বিউটিফুল, যেটি ছিল খুবই সুন্দর। এখানে হুইচ ওয়াজ ভেরি বিউটিফুল আন্ডারলাইন আমি এখানে করে দিয়েছি। এইটি হচ্ছে হি ড্রিউ এ পিকচার, এই যে মেন সেন্টেন্স, এই সেন্টেন্সেরই, এই মেন সেন্টেন্সের একটা পার্ট। এই দুটো মিলে একটা পুরো সেন্টেন্স তৈরি হয়েছে, হি ড্রিউ এ পিকচার হুইচ ওয়াজ ভেরি বিউটিফুল। আর এখানে মেন সেন্টেন্স হচ্ছে হি ড্রিউ এ পিকচার। হুইচ ওয়াজ ভেরি বিউটিফুল, এখানে দেখো ওয়াজ ভার্ব রয়েছে, হুইচ সাবজেক্ট রয়েছে, আর ওয়াজ ফিনিট ভার্ব রয়েছে। নেক্সট 3এরটা, আই ডিড নট গো টু স্কুল, আমি স্কুলে যাইনি, অ্যাজ আই ওয়াজ আনওয়েল, যেহেতু আমি ছিলাম অসুস্থ। তাহলে আই ডিড নট গো টু স্কুল, আমি স্কুলে যাইনি, এটা একটা মানে হচ্ছে অ্যাজ আই ওয়াজ আনওয়েল, যেহেতু আমি ছিলাম অসুস্থ, যেহেতু আমি ছিলাম অসুস্থ, এইটুকু পার্ট যদি তুমি বলো, যেহেতু আমি ছিলাম অসুস্থ, এইটুকু তুমি বলে দেখো, কোনো মানে হচ্ছে না। এইটা আই ডিড নট গো টু স্কুল এই সেন্টেন্সেরই একটা পার্ট, এই দুটো মিলে একটা সেন্টেন্স তৈরি করেছে। আই ডিড নট গো টু স্কুল এই পার্টটা, আর অ্যাজ আই ওয়াজ আনওয়েল এই দুটো পার্ট মিলে একটা পুরো সেন্টেন্স তৈরি করেছে। এটা আই ডিড নট গো টু স্কুল এই মেইন পার্টের একটা অংশ। তাহলে এইটা একটা ক্লজ, এর তলায় আমি দাগ দিয়ে দিয়েছি। নাম্বার 4, ইন্ডিয়ান ক্রিকেট টিম ইজ কনফিডেন্ট, ইন্ডিয়ান ক্রিকেট টিম হয় কনফিডেন্ট, মানে আত্মপ্রত্যয়ী বা আত্মবিশ্বাসী। এবার দেখো দ্যাট ইট উইল উইন দ্য ম্যাচ, যে এটা মানে ইন্ডিয়ান ক্রিকেট টিম উইল উইন দ্য ম্যাচ জিতে যাবে। তাহলে এটা কনফিডেন্ট, এই যে এটা হলো অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট রূপে এখানে বসেছে। তাহলে এটা কিন্তু একটা নাউন ক্লজ। ইন্ডিয়ান ক্রিকেট টিম ইজ কনফিডেন্ট, এটা হচ্ছে এইটা হচ্ছে মেইন সেন্টেন্স, আর এই মেইন সেন্টেন্সের দ্যাট ইট উইল উইন দ্য ম্যাচ এটা মেইন সেন্টেন্সের একটা অংশ, এই দুটো মিলে একটা সেন্টেন্স তৈরি করেছে। তাহলে তোমরা বুঝতে পারছো, এখানে তুমি দেখো উইন, এই অংশটুকুর মধ্যে উইন ভার্ব রয়েছে, আবার ইটটা সাবজেক্টও রয়েছে, আবার উইল উইন দ্য ম্যাচ প্রেডিকেটও রয়েছে। তাহলে এই যে চারটে তোমরা এখানে দেখতে পেলে, হোয়েন শি ক্যারিড হিম টু দ্য কেজ 1 নম্বরে দেখলে, 2 নম্বরে দেখলে হুইচ ওয়াজ ভেরি বিউটিফুল, 3 নম্বরে দেখলে অ্যাজ আই ওয়াজ আনওয়েল, আর 4 নম্বরে তোমরা দেখলে দ্যাট ইট উইল উইন দ্য ম্যাচ। এই চারটের মধ্যেই তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে এখানে সাবজেক্ট রয়েছে, ফিনিট ভার্ব রয়েছে এবং প্রেডিকেট রয়েছে, অর্থাৎ এরা কিন্তু
একটা বাক্যের অংশ। এরা কিন্তু ফ্রেজ নয়। ফ্রেজের মধ্যে কিন্তু ফিনিট ভার্ব বা সাবজেক্ট প্রেডিকেট থাকে না, কিন্তু এই চারটের মধ্যে সাবজেক্ট প্রেডিকেট এবং ফিনিট ভার্ব আছে। এরা বাক্য, কিন্তু এটা মেন বাক্য নয়। এরা এই যে প্রথমে যে বাক্যগুলো দেওয়া হয়েছে সেই বাক্যের অংশ, এবং এই সামনের পোর্শনটা মেইন ক্লজ এবং পরের পোর্শনটা এই সাবঅর্ডিনেট ক্লজ, এই দুটো মিলে একটা সেন্টেন্স তৈরি হয়েছে। দি গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ইউ হ্যাভ আন্ডারলাইন্ড, শব্দের গুচ্ছগুলিকে যেগুলোকে তুমি বা তোমরা আন্ডারলাইন করেছো, তলায় দাগ দিয়েছো, হ্যাভ এ সাবজেক্ট, এদের সাবজেক্ট রয়েছে, অ্যান্ড এ প্রেডিকেট এবং বিধেয় রয়েছে, উদ্দেশ্য রয়েছে, বিধেয় রয়েছে, অফ ইটস ওন নিজেদের, ফর্ম পার্টস অফ সেন্টেন্সেস, এরা সেন্টেন্সের অংশ, অ্যান্ড হ্যাভ ফিনিট ভার্ব, এরা সেন্টেন্সের অংশ, মানে এই যে পুরো সেন্টেন্সটা রয়েছে তার একটা অংশ। আর ফিনিট ভার্ব আছে, আমি তোমাদের বলেই দিয়েছি, সাচ এ গ্রুপ অফ ওয়ার্ড ইজ কল্ড এ ক্লজ। এই ধরনের গ্রুপ অফ ওয়ার্ড, শব্দের গুচ্ছগুলোকে ক্লজ বলা হয়। ক্লজ মানে কিন্তু বাক্যাংশ, বাক্যের অংশ। ক্লজ নিজেও একটা বাক্য, কারণ ক্লজের মধ্যে সাবজেক্ট থাকে, ভার্ব থাকে এবং প্রেডিকেট থাকে। এবার ক্লজ সম্পর্কে তোমাদের একটু বলি, তাহলে তোমাদের ধারণা দিয়ে দিই। এটা আমি নিজে লিখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। ক্লজ 1, মেইন ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে ক্লজ দু প্রকার, একটা হচ্ছে মেইন ক্লজ আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এখানে দেখো আমি 2 নম্বরে লিখে দিয়েছি। মেইন ক্লজের দেখো আরও দুটো নাম আছে। মেইন ক্লজকে প্রিন্সিপাল ক্লজও বলা হয়, ইন্ডিপেন্ডেন্ট ক্লজও বলা হয়। স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট কথাটির অর্থ স্বাধীন ক্লজ বলা হয়। কেন বলা হয়? মেইন ক্লজ বা এখানে প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এই ক্লজ নিজের মানে তৈরি করতে পারে। এই ক্লজ নিজের মানে তৈরি করার জন্য অন্য ক্লজের উপর নির্ভরশীল নয়, তাই এই ক্লজটিকে মেইন ক্লজ বলে। আর সাবঅর্ডিনেট ক্লজ বা অপ্রধান বাক্যাংশ, এটাকে আবার ডিপেন্ডেন্ট ক্লজও বলা হয়, নির্ভরশীল। এদের 3টে ভাগ আছে, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লজটা কি? এরা নিজের অর্থ নিজেরা তৈরি করতে পারে না, এরা মেইন ক্লজের উপর নির্ভরশীল নিজের অর্থ প্রকাশ করার জন্য। সাবঅর্ডিনেট ক্লজ নিজের অর্থ নিজে তৈরি করতে পারে না, মেইন ক্লজের উপর নির্ভরশীল নিজের অর্থ প্রকাশ করার জন্য বা তৈরি করার জন্য। তোমরা উপরে আমি যে উদাহরণ পড়েছি তোমরা দেখেছো, এই যে হি ওয়াজ সারপ্রাইজড, সে হয়েছিল অবাক, এই অংশটার মানে আছে। এবার দেখো হোয়েন শি ক্যারিড হিম টু দ্য কেজ, যখন সে তাকে নিয়ে গিয়েছিল খাঁচায়। তাহলে শুধু এইটুকু পার্ট পড়ো, যেটা সাবঅর্ডিনেট ক্লজ, যখন সে তাকে খাঁচায় নিয়ে গিয়েছিল। এরকম যদি কেউ বলে যখন তাকে খাঁচায় নিয়ে গিয়েছিল, তার কোনো মানে হবে কি? না। তাহলে যখন তাকে খাঁচায় নিয়ে গিয়েছিল, এইটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এই ক্লজটা মানে তৈরি করার জন্য হি ওয়াজ সারপ্রাইজড, সে ছিল অবাক, এর উপর নির্ভরশীল। আর সে ছিল অবাক, এটা মেইন ক্লজ। এই ক্লজটা কারোর উপর নির্ভরশীল নয়, নিজের মানে তৈরি করার জন্য। কারণ হি ওয়াজ সারপ্রাইজ, সে অবাক হয়েছিল, আমরা বলতেই পারি, এবং এটার মানে হচ্ছে। এবার বুঝতে পেরেছো ভালোভাবেই। এবার তারপরে দেখো 3, ক্লজে সাবজেক্ট প্রেডিকেট ফিনিট ভার্ব থাকে। ক্লজ মেইন ক্লজই হোক আর সাবঅর্ডিনেট ক্লজই হোক, ক্লজের মধ্যে কিন্তু সাবজেক্ট প্রেডিকেট আর ফিনিট ভার্ব সমাপিকা ক্রিয়া থাকে। অ্যাক্টিভিটি 8G, ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলিতে আন্ডারলাইন দ্য মেইন পার্টস অফ দ্য সেন্টেন্সেস। আন্ডারলাইন করো প্রধান অংশগুলিকে অফ দ্য সেন্টেন্সেস, সেন্টেন্সের বাক্যের প্রধান পার্টগুলোকে আন্ডারলাইন করো। দ্যাট আর, যেগুলি হয় ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন, মানে মেইন ক্লজ, মেইন ক্লজকে আন্ডারলাইন করতে বলেছে। অ্যান্ড সার্কেল দ্য ক্লজেস, এবং সার্কেল করো ক্লজগুলোকে, দ্যাট ডিপেন্ডেন্ট অন দ্য মেইন পার্টস, যেটা নির্ভর করে মেইন পার্টের উপরে। তার মানে সাবঅর্ডিনেট ক্লজ মেইন ক্লজের উপর নির্ভরশীল। এই যে দেখো ডিপেন্ডেন্ট, স্পষ্ট এখানে বলে দেওয়া আছে, মেইন ক্লজের উপর এই ক্লজটা নির্ভরশীল। তাহলে এখানে 1 আমরা এখানে দেখি, অলদো হি ওয়াজ আনওয়েল, যদিও সে ছিল আনওয়েল, অসুস্থ,
বা সুস্থ নয়, হি ওয়েন্ট আউট, সে বেরিয়ে গিয়েছিল। এখানে দেখো হি ওয়েন্ট আউট, সে বেরিয়ে গিয়েছিল, এটার মানে হচ্ছে সে বেরিয়ে গিয়েছিল। তোমরা যদি বলবো আমি যদি বলি বা আমরা যদি বলি, এটার মানে হচ্ছে, তাহলে এটা প্রিন্সিপাল ক্লজ, নাউন ক্লজ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ। আর অলদো হি ওয়াজ আনওয়েল, যদিও সে ছিল অসুস্থ। আমরা যদি বলি যদিও সে ছিল অসুস্থ, কোনো মানে হচ্ছে? বাংলায় বললেও কি কোনো মানে হচ্ছে? মানে হচ্ছে না। এই অলদো হি ওয়াজ আনওয়েল, হি ওয়েন্ট আউট, এই মেইন ক্লজের উপর নির্ভরশীল। আর এখানে দেখো অলদো মানে আমি যদিও লিখে দিয়েছি বাংলা মানের জন্য, এটা কিন্তু তোমাদের লিখতে হবে না। আমি এরকম অনেক সময় মানে লিখে দিই বাংলা মানে, যাতে তোমাদের বুঝতে অসুবিধা হয়। এই পরীক্ষার সময় কিন্তু তোমাদের এরকম মানে লিখে দিতে হবে না। তাহলে অলদো হি ওয়াজ আনওয়েল, এটা হলো একটা সাবঅর্ডিনেট ক্লজ। আর হি ওয়েন্ট আউট, সে বেরিয়ে গিয়েছিল, এটা একটা মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। নাম্বার 2, হি ইজ এ কিং, সে হয় একজন রাজা। তাহলে সে হয় একজন রাজা, দেখো তোমরা মানে হচ্ছে হু ইজ ভেরি পাওয়ারফুল, যে হয় খুবই শক্তিশালী, যে হয় খুবই শক্তিশালী, এরকম যদি তোমরা বলো বা আমি বলি বা আমরা বলি, এর কোনো মানে হচ্ছে না? মানে হচ্ছে না। তাহলে এই হু ইজ ভেরি পাওয়ারফুল মানে তৈরি করার জন্য হি ইজ এ কিং এই মেন ক্লজের উপর নির্ভরশীল। তাহলে হি ইজ এ কিং এটা হচ্ছে মেন ক্লজ, আর হু ইজ ভেরি পাওয়ারফুল এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। নাম্বার 3, রানী সেইড, রানী বলেছিল। তাহলে রানী বলেছিল, এই এই পার্টটার মানে হচ্ছে, তাহলে এটা প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, স্বাধীন ক্লজ। আর দ্যাট হি হ্যাড মেট মাই ব্রাদার, যে সে দেখা করেছিল আমার ভাইয়ের সঙ্গে। তাহলে এই পার্টটা দেখো, যে সে দেখা করেছিল আমার ভাইয়ের সঙ্গে, এরকম যদি কেউ বলে তাহলে কি কোনো মানে হচ্ছে? মানে হচ্ছে না। তাহলে এটা মানে তৈরি করার জন্য এই যে প্রথমে যেটা লেখা আছে রানী সেইড, এই ক্লজটার উপর নির্ভরশীল। তাহলে রানী সেইড হচ্ছে মেন ক্লজ, আর এই দ্যাট হি হ্যাড মেট মাই ব্রাদার এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। নাম্বার 4, হোয়েন শি ওয়াজ হাংরি, যখন সে ছিল ক্ষুধার্ত, যখন সে ছিল ক্ষুধার্ত, দ্য বেবি ক্রাইড আউট, বেবিটি মানে শিশুটি কেঁদে উঠেছিল, শিশুটি কেঁদে উঠেছিল, দেখো মানে হচ্ছে। তাহলে এটা প্রিন্সিপাল ক্লজ, এটা মেন ক্লজ, এর তলায় আমি দাগ দিয়ে দিয়েছি। আর এখানে দেখো হোয়েন শি ওয়াজ হাংরি, যখন সে ছিল ক্ষুধার্ত, যখন সে ছিল ক্ষুধার্ত মানে হচ্ছে না, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। এখানে এখানে বলা হয়েছে সার্কেল করে দিতে, আমি কিন্তু সার্কেলের জায়গায় ব্র্যাকেট করে দিয়েছি। যতগুলো সাবঅর্ডিনেট ক্লজ আছে সার্কেল করে দিতে বলা হয়েছিল, কিন্তু আমি সেই সাবঅর্ডিনেট ক্লজগুলোকে বা ডিপেন্ডেন্ট ক্লজগুলোকে আমি ব্র্যাকেট করে দিয়েছি। আর মেইন ক্লজগুলোকে আমি আন্ডারলাইন, যেরকম এখানে বলা হয়েছে সেরকম আন্ডারলাইন করে দিয়েছি। দ্য পার্টস অফ দ্য সেন্টেন্সেস, সেন্টেন্সের অংশগুলি দ্যাট ইউ হ্যাভ আন্ডারলাইন্ড, যেগুলো তুমি বা তোমরা আন্ডারলাইন করেছো, হ্যাভ সাবজেক্টস, তাদের সাবজেক্ট আছে, প্রেডিকেটস আছে, তাদের উদ্দেশ্য আছে, বিধেয় আছে, অফ দেয়ার ওন, তাদের নিজেদের, মেক কমপ্লিট সেন্টেন্স, এটা একটা কমপ্লিট সেন্স, এটা একটা সম্পূর্ণ সেন্স, সম্পূর্ণ ধারণা করতে পারে, সম্পূর্ণ ধারণা দিতে পারে, ক্যান স্ট্যান্ডস অন দেয়ার ওন, এরা একা একাই নিজের মানে তৈরি করতে পারে। এখানে তোমরা এই তিনটে দেখলেই বুঝতে পারবে। হি ওয়েন্ট আউট, এটা মানে তৈরি করতে পারছে, নিজের মানে। হি ইজ এ কিং, সে হয় একজন রাজা, নিজের মানে নিজে তৈরি করতে পারে। রানী সেইড, রানী বলেছিল, এটাও নিজের মানে নিজে তৈরি করতে পারে। দ্য বেবি ক্রাইড আউট, শিশুটি কেঁদে উঠল, এই অংশটাও নিজেদের মানে তৈরি করতে পারে। এদের মধ্যে সাবজেক্ট রয়েছে, প্রেডিকেট রয়েছে, আবার ফিনিট ভার্ব রয়েছে। সাচ ক্লজেস আর কল্ড, এই ক্লজগুলোকে বলা হয়, যেগুলোর তলায় আন্ডারলাইন করা আছে, প্রিন্সিপাল অর মেইন ক্লজ, এগুলোকে বলা হয় প্রিন্সিপাল বা মেইন ক্লজ, প্রধান ক্লজ বলা হয়। মেইন প্রিন্সিপাল অর মেইন ক্লজেস। এবার পরেরটা আমি আসছি, দ্য পার্টস অফ সেন্টেন্সেস, সেন্টেন্সের অংশগুলি দ্যাট ইউ হ্যাভ সার্কেলড, যেটাকে তুমি সার্কেল করে দিয়েছো, আমি এখানে ব্র্যাকেট দিয়ে দিয়েছি, তোমাদের আগেই বলেছি। হ্যাভ সাবজেক্টস অ্যান্ড প্রেডিকেটস, এখানে উদ্দেশ্য রয়েছে, বিধেয় রয়েছে, অফ দেয়ার ওন, তাদের নিজেদের উদ্দেশ্য বিধেয় আছে,
ডিপেন্ড অন দ্য প্রিন্সিপাল ক্লজেস। এরা প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল। কেন নির্ভরশীল? নিজেদের অর্থ তৈরি করার জন্য। এখানে তোমাদের আমি আগেই আলোচনা করে দিয়েছি এবং তোমরা এখানে দেখো আমি ব্র্যাকেটে লিখেই দিয়েছি উপরে। সাচ ক্লজেস আর কল্ড এইরকম ক্লজগুলোকে বলা হয় সাবঅর্ডিনেট, অধীনস্থ অর ডিপেন্ডেন্ট ক্লজেস। এগুলোকে বলা হয় অধীনস্থ ক্লজ বা বাক্যাংশ। অ্যাক্টিভিটি 9, রিপ্লেস দ্য আন্ডারলাইনড ওয়ার্ডস। নিচে দাগ দেওয়া শব্দগুলোকে রিপ্লেস করো, পরিবর্তন করে দাও, ওদের জায়গায় অন্য শব্দ বসাও উইথ দেয়ার অ্যান্টোনিমস। অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীতার্থক শব্দ। বিপরীতার্থক শব্দ ওখানে বসাতে বলেছে আন্ডারলাইন করা শব্দগুলোর জায়গায়। এ, দ্য বয় রোট এ ডিফারেন্ট স্টোরি। ছেলেটি লিখেছিল একটি আলাদা গল্প। তাহলে ডিফারেন্টের উল্টো কি? সেম বা সিমিলার, দুটোই হয়। আমি দুটো বসিয়েছি, কিন্তু পরীক্ষার সময় তোমাদের দুটো বসাতে হবে না, একটা বসালেই হবে। আমি তোমরা যাতে জেনে রাখতে পারো সেই জন্য আমি এখানে দুটো দিয়েছি। আনসারটা দেখো, দ্য বয় রোট সেম বা সিমিলার স্টোরি। ছেলেটি লিখেছিল একই গল্প। নাম্বার বি, দ্য মাদার প্লেস দ্য চাইল্ড জেন্টলি অন দ্য বেড। মা রেখেছিল শিশুটিকে জেন্টলি, আলতো করে, অন দ্য বেড, বিছানার উপর রেখেছিল। জেন্টলি মানে আলতো করে। আর আনসারটা দেখো, দ্য মাদার প্লেস দ্য চাইল্ড রাফলি, বাজেভাবে রেখেছিল। হার্সলি একই মানে, বাজেভাবে, অন দ্য বেড। মা বিছানার উপর ছেলেটাকে আলতো করে রাখিনি, বাজেভাবে রেখেছিল। তাহলে জেন্টলির অ্যান্টোনিম কি? বিপরীতার্থক শব্দ। রাফলি আর হার্সলি, এই দুটো তোমরা যে কোনো একটা পরীক্ষার সময় লিখবে, কিন্তু জেনে রাখবে দুটোই। সি, অন হিয়ারিং দ্য নিউজ। শব্দ শুনে হি ফেল্ট ভেরি আনইজি। সে অনুভব করলো খুবই আনইজি, অস্থির অনুভব করলো। এখানে আনইজির অ্যান্টোনিম লিখতে হবে। আনসার, অন হিয়ারিং দ্য নিউজ, সংবাদটি শুনে হি ফেল্ট, সে অনুভব করলো, ভেরি অ্যাট ইজ মানে সে আর আনইজি মানে অস্থির। এখানে স্থির বোধ, সে ইজি বোধ করলো, অ্যাট ইজ স্বাচ্ছন্দ্যপূর্ণ বোধ করলো, কমফোর্টেবল আরামপদ বোধ করলো, রিল্যাক্সড স্বস্তি বোধ করলো। তাহলে আনইজি মানে হচ্ছে অস্থির। আর এখানে কিন্তু যে ওয়ার্ডগুলো আমি লিখেছি বিপরীতার্থক শব্দ, এগুলোর মানে কিন্তু আনইজির উল্টো হচ্ছে কমফোর্টেবল মানে আরামপদ, রিল্যাক্সড মানে হচ্ছে স্বস্তি, আর অ্যাট ইজ মানে হচ্ছে স্বাচ্ছন্দ্যপূর্ণ। নাম্বার ডি, দ্য গেট ওয়াজ ওপেন বাই দ্য পর্টার। গেটটা খোলা হয়েছিল বাই দ্য পর্টার, কুলির দ্বারা। তাহলে আনসার দেখো, দি গেট ওয়াজ ক্লোজড। ওপেন্ডের উল্টো ক্লোজড তোমরা অনেকেই জানো, এটা কিন্তু সোজা আছে। আর শাট মানে বন্ধ করা, সেটাও তোমরা জানো, বাই দ্য পর্টার, কুলির দ্বারা। তাহলে আমি এখানে দুটো লিখে দিয়েছি, তোমাদের দুটোই মনে রাখতে হবে, কিন্তু পরীক্ষার সময় আনসার যে কোনো একটা লিখবে। অ্যাক্টিভিটি 10-এ এবার আমরা এখানে রাইটিং পোর্শানে চলে এসেছি। এখানে দেখো কি করে লিখতে হবে। সাপোজ, ধরো, ইউ আর এ মেম্বার অফ অ্যান অর্গানাইজেশান। তুমি মেম্বার, সদস্য, অফ অ্যান অর্গানাইজেশান, একটা সংস্থার তুমি সদস্য। দ্যাট ওয়ার্কস, যে সংস্থাটা কাজ করে, ফর প্রিভেনশান, আটকানোর জন্য, ক্রুয়েলটি, নিষ্ঠুরতা, টু অ্যানিমেলস, প্রাণীদের প্রতি। ইউ কাম অ্যাক্রস, তোমার সঙ্গে সাক্ষাৎ হয়, এ মাংকি, একটা বানরের দেখা হয়, ইন চেইনস, যে বানরটা শিকলে আবদ্ধ, বিইং মেড টু পারফর্ম, তাকে তাকে জোর করে পারফর্ম ট্রিক্স, জোর করে খেলা দেখাতে বাধ্য করা হয় বানরটিকে। ইউ ওয়াচ ইট, তুমি এটাকে দেখো, তুমি খেলা দেখো, ওয়াচ ইট ফর সাম টাইম, কিছুক্ষণ ধরে। টিল ইট সাডেনলি, তুমি এটাকে দেখো, মানে এই বানরটাকে দেখো, ফর সাম টাইম, টিল ইট, এটা সাডেনলি, হঠাৎ, স্টার্টস টকিং টু ইউ,
শুরু করে কথা বলতে তোমার সঙ্গে, বানরটা তোমার সঙ্গে হঠাৎ কথা বলতে শুরু করে অফ ইটস সরো, এটার দুঃখর, অফ ইটস সরো, এটার দুঃখের বিষয়ে তোমার সঙ্গে কথা বলতে শুরু করে। বানরটা তার দুঃখ নিয়ে তোমার সঙ্গে কী কী সে দুঃখ পাচ্ছে সেই নিয়ে তোমার সঙ্গে কথা বলতে আরম্ভ করে। নাও রাইট অ্যান ইমাজিনারি কনভারসেশন, এখন লেখো একটি কাল্পনিক কথোপকথন। কাল্পনিক কেন বলেছে, কারণ বানর তো কথা বলতে পারে না, তাই বলা হয়েছে কাল্পনিক কথোপকথন লেখো, হুইচ টেক্স প্লেস, যেটা সংগঠিত হয়, যেটা হয় বিটুইন মধ্যে, ইউ অ্যান্ড দ্য মাঙ্কি, তোমার সঙ্গে আর ওই বানরটার সঙ্গে। লঙ্গিং ফর, যে বানরটা চায় বা আকাঙ্ক্ষা করে, ইটস ফ্রিডম, তার স্বাধীনতা চায়, বানরটা তার স্বাধীনতা চায়। আনসার, মাঙ্কি, হ্যালো ডু ইউ হিয়ার মি স্যার। হ্যালো সম্বোধন করছে, তোমরা জানো সম্বোধন করলে হ্যালো বলে, তাহলে ডু ইউ হিয়ার মি স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন মহাশয়। আমি, মাই গুডনেস, হা ভগবান, ইটস ইউ বা ইট ইজ ইউ, এটা তুমি। ইউ নো হাউ টু টক, তুমি জানো কিভাবে কথা বলতে হয়, মানে অবাক হয়ে যাচ্ছে। মাঙ্কি, আই স্টে, আমি থাকি, অলওয়েজ, সবসময়, উইথ মেন, মানুষদের সঙ্গে, সো আই নো ইট, তাই আমি এটা জানি, আমি কথা বলতে জানি স্যার মহাশয়। ইউ লুক টু বি এ ভেরি কাইন্ড পারসন, ইউ লুক, তোমাকে দেখে মনে হচ্ছে, টু বি মনে হিসেবে কীরকম মনে হচ্ছে, ভেরি কাইন্ড পারসন, একটা খুব দয়ালু মানুষ, ব্যক্তি। কান্ট ইউ হেল্প মি, ক্যানট ইউ হেল্প মি, আপনি কি আমাকে সাহায্য করতে পারেন না। গেট রিড অফ মাই ডিস্ট্রেস, আমার এই দুর্দশা থেকে মুক্তি পেতে আমাকে আপনি কি সাহায্য করতে পারেন না। ডিস্ট্রেস, দুর্দশা, বাট হোয়াট ফর, কিসের জন্য, দুর্দশা কিসের জন্য। আই সি ইউ হ্যাভ এ মাস্টার, আমি দেখছি তোমার আছে একটা মালিক। শিওরলি, নিশ্চিতভাবে, ই লুকস আফটার ইউ, সে লুকস আফটার, দেখাশোনা করে, ইউ উইথ গ্রেট কেয়ার, খুবই যত্নের সঙ্গে, কেয়ারের সঙ্গে, যত্নের সঙ্গে। মাঙ্কি, রাবিশ, বাজে কথা, মাই মাস্টার হ্যাজ নো কেয়ার ফর মি, আমার মালিক আমার জন্য কোনো, আমার প্রতি তার কোনো যত্নই নেই। ফ্রম মর্নিং টু নাইট, সকাল থেকে রাত্রি পর্যন্ত, আই হ্যাভ টু রোম, আমাকে ঘুরে বেড়াতে হয়, রোম মানে ঘুরে বেড়ানো, অ্যাবাউট, হেয়ার অ্যান্ড দেয়ার, এদিকে ওদিকে, অ্যান্ড পারফর্ম, আমাকে পারফর্ম করতে হয়, দেখাতে হয়, অল সর্টস অফ ট্রিক্স, সব ধরনের খেলা আমাকে দেখাতে হয়। ইফ আই ডু এনি মিস্টেক, যদি, ইফ মানে যদি, আই ডু আমি করি, এনি মিস্টেক, এনি মানে কোনো, আর মিস্টেক মানে ভুল, আমি যদি কোনো মিস্টেক করি, আই অ্যাম সিভিয়ারলি পানিশড, আমাকে সিভিয়ারলি, ভীষণভাবে, পানিশড, শাস্তি দেওয়া হয়। আই ডোন্ট ওরি, ডো নট ওরি, এর ডোন্ট মানে ডো নট, উদ্বিগ্ন হইও না, ওরি মানে উদ্বিগ্ন হওয়া। আই অ্যাম এ সোশ্যাল অ্যাক্টিভিস্ট, আমি হই একজন সমাজ অ্যাক্টিভিস্ট, কর্মী, সমাজকর্মী, রাইট নাও, এখন। আই অ্যাম গোয়িং টু টেক, আমি চলেছি, টু টেক দ্য হেল্প অফ পুলিশ, নিতে, হেল্প সাহায্য, অফ পুলিশ, পুলিশের, অ্যান্ড ফরেস্ট ডিপার্টমেন্ট, ফরেস্ট মানে তোমরা জানো জঙ্গল বা বন, তাহলে হচ্ছে ডিপার্টমেন্ট মানে হচ্ছে বিভাগ, এখানে বোঝাচ্ছে বন দপ্তর, বন দপ্তর এবং পুলিশের সাহায্য নিতে চলেছি। টু সেট ইউ ফ্রি, তোমাকে মুক্ত করার জন্য, সেট ফ্রি মানে মুক্ত করা। মাঙ্কি, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে মহাশয়। আই উইল রিমেইন গ্রেটফুল টু ইউ, আমি থাকবো কৃতজ্ঞ আপনার কাছে, ফর এভার, চিরদিনের জন্য। আই নট দ্যাট, এটা নয়, ওটা নয়, বা এটা নয়। এভরিবডি অফ আস, আমাদের প্রত্যেকে, হ্যাজ দ্য রাইট, আমাদের প্রত্যেকের আছে দ্য রাইট, অধিকার, টু লিভ ফ্রিলি, বাস করতে, ফ্রিলি মানে হচ্ছে মুক্তভাবে, ইন দিস বিউটিফুল ওয়ার্ল্ড, এই সুন্দর পৃথিবীতে আমাদের সবার স্বাধীনভাবে বাস করার অধিকার আছে। তাহলে তোমরা বুঝতে পেরেছো, আমি এটা লিখে দিয়েছি। এবার আরেকটা অ্যাক্টিভিটি এখানে রয়েছে, এটাও তোমরা লক্ষ্য করো। অ্যাক্টিভিটি 10B, সাপোজ, ধরো, ইউ হ্যাভ টু ওবে, তোমাকে মান্য করতে হয়, দ্য অর্ডার্স, আদেশগুলি, অফ সামওয়ান, কোনো একজন ব্যক্তির, ফ্রম মর্নিং টু নাইট, সকাল থেকে রাত্রি পর্যন্ত, ইউ আর নট অ্যালাউড
তোমাকে অনুমতি দেওয়া হয় না টু অ্যাক্ট কাজ করতে অ্যাকর্ডিং টু মানে অনুসারে ইওর ওন উইল তোমার নিজের ইচ্ছা, উইল মানে ইচ্ছা, তোমার নিজের ইচ্ছা অনুসারে তোমাকে কাজ করতে অনুমতি দেওয়া হয় না। রাইট এ প্যারাগ্রাফ লেখো একটা অনুচ্ছেদ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস প্রায় 80টা শব্দের মধ্যে ডেসক্রাইবিং বর্ণনা করে ইওর ফিলিংস তোমার অনুভূতিগুলি ইন দিস সিচুয়েশান এই অবস্থায়। তাহলে এখানে বলা হয়েছে 80 ওয়ার্ডের মধ্যে একটা প্যারাগ্রাফ লেখার জন্য আমি আনসারটা এখানে করে দিয়েছি। আই অ্যাম এ চাইল্ড লেবার আমি হই একজন শিশু শ্রমিক, লেবার মানে শ্রমিক। আই হ্যাভ বিন ওয়ার্কিং আমি কাজ করছি ইন এ হোটেল একটা হোটেলে ফর লাস্ট 1 ইয়ার গত 1 বছর ধরে। মাই মাস্টার আমার মালিক ইজ অ্যান আনকাইন্ড ম্যান আমার মালিক হন একজন নির্দয় ব্যক্তি। আই হ্যাভ টু ওয়ার্ক অ্যাকর্ডিং টু হিজ উইল আই হ্যাভ টু ওয়ার্ক আমাকে কাজ করতে হয় অ্যাকর্ডিং টু মানে অনুসারে, হিজ উইল তার ইচ্ছা অনুসারে। ফ্রম মর্নিং টু নাইট সকাল থেকে রাত্রি পর্যন্ত। আই অ্যাম নট অ্যালাউড আমাকে অনুমতি দেওয়া হয় না টু ডু এ সিঙ্গেল থিং একটাও জিনিস করতে অ্যাকর্ডিং টু মাই ওন উইল আমার ওন মানে নিজের, উইল আমার নিজের ইচ্ছা, আর অ্যাকর্ডিং টু মানে অনুসারে, আমার নিজের ইচ্ছা অনুসারে আমাকে একটাও কাজ করতে দেওয়া হয় না। আমি হই জাস্ট এ স্লেভ আমি হই শুধুমাত্র একটা দাস। নাও আই ক্যান ফিল এখন আমি অনুভব করতে পারি দ্য পেইন ব্যথা অফ কেজড বার্ডস খাঁচায় যে পাখিগুলো আছে তাদের ব্যথা অ্যান্ড অ্যানিমেলস এবং খাঁচায় যে প্রাণীরা আছে তাদের যে ব্যথা বা যন্ত্রণা সেটা আমি অনুভব করতে পারি। দিস ল্যাক অফ ফ্রিডম এই ল্যাক মানে অভাব, এই স্বাধীনতার অভাব মেক্স মি স্যাড করে আমাকে দুঃখিত অ্যান্ড ডিপ্রেসড এবং হতাশ। সো সুতরাং আই অ্যাম ডিটারমাইন্ড আমি দৃঢ় প্রতিজ্ঞ টু এসকেপ ওয়ান ডে পালাবো একদিন আমি দৃঢ় প্রতিজ্ঞ যে আমি একদিন পালাবো। আই প্রেফার আমি বেশি পছন্দ করি ফ্রিডম স্বাধীনতা টু এনিথিং এলস মানে অন্য কিছু, এনিথিং মানে কোনো একটা জিনিস। আমি বেশি পছন্দ করি স্বাধীনতা অন্য যে কোনো জিনিসের থেকে। আশা করি বুঝতে পেরেছো। কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাবে, আমি অবশ্যই তোমাদের সমস্যার সমাধান করে দেব। ভিডিওটা ভালো লাগলে মনে করে লাইক দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। লটস অফ থ্যাঙ্কস টু ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। গুড বাই, ভালো থেকো।